গভ পারমিটেড প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশন। তো দীর্ঘদিন ধরে আমরা এরকম একটা সংগঠন তৈরি করার চেষ্টা করছি। তো আপনারা যে আমাদের কাছে এখানে উপস্থিত হয়েছেন, আমাদের লেভেলে যারা ভর্তি হবে ওদের ভর্তি প্রক্রিয়াটা হয় দর্পণ পোর্টালের মাধ্যমে। দর্পণ পোর্টালে সেই সব ইনস্টিটিউশনেরই নাম থাকে যারা পারমিটেড, কাউন্সিলের দ্বারা হোক বা আসাম গভর্নমেন্টের দ্বারাই হোক। কিন্তু এই ধরনের পারমিটেড ইনস্টিটিউশন বেসরকারি হিসাবে আমরা যা গণনা করেছি অ্যারাউন্ড 40। তাছাড়া সরকারি স্কুল তো আছে বা সরকারি কলেজও আছে। কিন্তু এছাড়াও দেখা যায় যে অনেক প্রাইভেট ইনস্টিটিউশন ওরা বিভিন্নভাবে পোস্টার লাগিয়ে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিসগুলোর আশ্বাস দিয়ে স্টুডেন্টসের ঘরে গিয়ে গার্জিয়ানসকে কনভিন্স করে ওরা স্টুডেন্টসদেরকে নিয়ে যাচ্ছে। আলটিমেটলি কতটুকু কী হচ্ছে সেটা আমাদের ধারণার বাইরে। কিন্তু ওরা তো অ্যাকচুয়ালি আসাম গভর্নমেন্টের মতেই ওদের যোগ্যতা নেই এই 11-12 পড়ানো। তো সেই যোগ্যতা ছাড়া যারা ইনস্টিটিউশন যারা আছে এরা কিন্তু শেল্টার কোন জায়গায় দিচ্ছে যাদের পারমিশন আছে। ওরা ক্লাস হচ্ছে হয়তো বদরপুর, কিন্তু ওদের রেজিস্ট্রেশন হচ্ছে করিমগঞ্জ টাউনে। করিমগঞ্জ রেজাল্ট যখন বেরোচ্ছে এটা কিন্তু করিমগঞ্জ টাউনের বা করিমগঞ্জেরই কোনো একটা স্কুলের বা কলেজের রেজাল্ট বেরোচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা ওনার হাউস স্কুলটা চলছে কিন্তু অন্য কোনো। তো সেটা তো কোনোভাবেই হতে পারে যে ইনস্টিটিউশনের রেজিস্ট্রেশন নাই ও কীভাবে ছাত্রদেরকে অ্যাডমিশন দেয়, কীভাবে ওর স্টাফ প্যাটার্ন বা কী গভর্নমেন্টের কাছে সেটা জানা নেই। ও হয়তো বা আন্ডার কোয়ালিফাইড স্টাফ দিয়ে চালাচ্ছে। তো এতে গিয়ে আমাদের সমগ্র যে শৈক্ষিক পরিবেশ সেটা কিন্তু নষ্ট হচ্ছে। ইনফ্রাস্ট্রাকচার আছে, 4 তলা বিল্ডিং আছে আমাদের, তারপর ফ্যাকাল্টি আছে আমাদের প্রায় 88, টিচিং অ্যান্ড নন টিচিং মিলে 88। তাদের স্যালারি সব কিছু ম্যানেজ করতে হচ্ছে স্টুডেন্টস। এবং প্রতিটা কাজ আমাদের সরকারের যে সমস্ত প্রতিদিন কিছু না কিছু ইনস্ট্রাকশন আসে সেগুলো আমাদের ফুলফিল করতে হয়। বিভিন্ন ধরনের আমাদের পারমিশন রেকগনিশন সব কিছু কাজ করতে হয়। গুয়াহাটি একজনকে রেখে দিতে হয় সেই কাজগুলো করার জন্য। এত দৌড়াদৌড়ি করে এত পরিশ্রম করে অনেক টাকাও তাতে ব্যয় হয়। তারপরেও দেখা যায় যে না, অনেক ছাত্র যে সমস্ত স্কুলে কোনো পারমিশন নেই, রেকগনিশন নেই, কিছুই নেই, ওরা বাড়িতে গিয়ে প্রলোভন দেখিয়ে আমাদের ছাত্রদেরকে নিয়ে যাচ্ছে। ক্লাস 10-এর এবার আমাদের পাস করেছে ম্যাট্রিক স্টুডেন্ট, তার মধ্যে অনেকটাই চলে গেছে আমাদের এখানে আর 11 পড়বে না, অন্য স্কুলে চলে গেছে যে সমস্ত স্কুলের কোনো তাদের পারমিশন নেই। তো ওইখানে 5,000 টাকায় নাকি সব হয়ে যাচ্ছে সারা বছর। এইভাবে চলতে থাকলে হয়তো আগামীতে এরকম স্কুলের সংখ্যাই বেড়ে যাবে। আর আমরা যারা এত পরিশ্রম করে একটা প্রতিষ্ঠান গড়ে তুলেছি সেই প্রতিষ্ঠানগুলো মুখ থুবড়ে পড়বে, এটাই শুধু বলার। এখন সরকারের কাছে একটা দাবি আমাদের যে এই ব্যাপারে একটু ইনভেস্টিগেশন হোক, এনকোয়ারি হোক, দরকার পড়ে ম্যাজিস্ট্রেরিয়াল ইনকোয়ারি হোক, যে এই যে সাইনবোর্ডগুলো ঝুলছে, এই সাইনবোর্ডগুলোর যে বিল্ডিংগুলোর উপরে ঝুলছে সেখানে কি সত্যি তাদের পারমিশন আছে, তাদের ছাত্র কতটুকু, কতজন তার ছাত্র অ্যাডমিশন দিয়েছে, কোন ইয়েতে অ্যাডমিশন দিয়েছে, তাদের কী কী কাগজ আছে তারা দেখা। সেরকম যদি একটা ইনকোয়ারি হয় তখন এগুলো কিছুটা বন্ধ হতে পারে। আর না হলে হয়তো সরকারি স্কুলগুলো যে কয়েকটা বেঁচে আছে সেগুলোও বন্ধ হয়ে যাবে, আর আমাদের মতো পারমিটেড স্কুলগুলো হয়তো বন্ধ হয়ে যাবে। এখন বাকি আর যদি আমাদের কেউ কিছু করতে চান। গতকালকেও যুবসংঘ পত্রিকায় দেখেছি একটা নিউজ বেরিয়েছে, এনএসসিওয়াই করেছে যে মাশরুমের মতো সর্বত্র করিমগঞ্জ জেলায় এমনকি সমগ্র রাজ্যে হাজার হাজার অবৈধ প্রাইভেট স্কুল গড়ে উঠেছে। 100-200 নয়, কয়েক হাজার প্রাইভেট স্কুল, অবৈধ প্রাইভেট স্কুল গড়ে উঠেছে। যার দরুন আপনারা জানেন সবাই সংবাদ মাধ্যমের লোক, আমিও যেহেতু সংবাদ মাধ্যমের লোক, কিন্তু এখন আপনাদের অপোজিশনে বসে আছি সেই হিসেবে সেটা আমি করছি না। কিন্তু ব্যাপারটা হচ্ছে গত কয়েক মাসে আপনারা জানেন অসম রাজ্যে প্রায় 34,000-এর মতো সরকারি স্কুল বন্ধ হয়ে গিয়েছে। সরকারি স্কুল হয় অ্যামালগামেশন হয়েছে, না হলে অন্যভাবে এগুলো বন্ধ হয়ে গেছে। 34,000 সরকারি স্কুল যদি বন্ধ হয় তাহলে অন্ততপক্ষে 1 লক্ষ লোকের কর্মসংস্থানের রাস্তাটি বন্ধ হয়ে গেল। একটি সরকারি স্কুলে কমপক্ষে 8-10 জন যদি শিক্ষক এমপ্লয়ি থাকেন তাহলে দেখুন 37,000 স্কুলে কতজন এমপ্লয়ি থাকেন, কতজন শিক্ষক, কতজন কর্মচারী থাকেন। এভাবে কি হচ্ছে, এই স্কুলগুলো বন্ধ হওয়ার কারণ হচ্ছে যত্রতত্র
আপনার গলির মুখে বা রাস্তা মুখে দেখবেন নিচে দোকান, উপরে স্কুল, উপরে দোকান, নিচে স্কুল, ওয়েল্ডিংয়ের দোকান, ওয়ার্কশপ, এরপর মদের দোকানও কোথাও কোথাও শুনেছি। এভাবে বিভিন্ন স্থানে যত্রতত্র ব্যাংকের ছাতা মতো গজিয়ে উঠেছে এসব স্কুল। কোনো ক্রাইটেরিয়া, সরকারি কোনো নিয়মকানুন মানা হয়নি। অথচ সরকার, আপনারা জানেন, সরকার একটা অ্যাক্ট পাস করেছে, তারপরে এটা সংশোধন করেছে, বারবার সংশোধিত হয়েছে। সরকারের প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে কোনো ভাড়াটে রেন্টেড করে কোনো প্রাইভেট স্কুল চলবে না। প্রথম শর্তটাই হচ্ছে কোনো রেন্টেড করে কোনো প্রাইভেট স্কুল চলবে না। বারবার বিজ্ঞাপন দেওয়া হয়েছে, পত্রিকায়, সংবাদ মাধ্যমে বিজ্ঞাপন দেওয়া হয়েছে। আপনারা অনেকেই হয়তো জানেন 2015 সালে অসম সরকারের শিক্ষা সচিব পত্রিকায়, যুবসংঘ সহ বিভিন্ন পত্রিকায় সেটা বেরিয়েছে, আমাদের কাছে কপি আছে, এই মুহূর্তে নেই, বেরিয়েছে যে যদি কেউ 2015 সালে 15 নভেম্বরের মধ্যে প্রায় পারমিশনের জন্য অ্যাপ্লাই করে, তাকে কোনো ধরনের জরিমানা দিতে হবে না। এরপরে যদি কেউ করে 30 নভেম্বরের মধ্যে যদি কেউ অ্যাপ্লাই করে, তাহলে তাকে 25,000 টাকা জরিমানা দিতে হবে। এভাবে 15 দিন করে বলা হয়েছে 30 ডিসেম্বরের মধ্যে যদি কেউ পারমিশন না নেয়, তাহলে তাকে 2 লক্ষ টাকা জরিমানা দিতে হবে। একটা প্রাইভেট স্কুল খুলতে হলে আগে প্রায়র পারমিশনের দরকার, কিন্তু প্রায়র পারমিশন ছাড়া যদি কোনো প্রাইভেট স্কুল কেউ এস্টাবলিশ করে, তাহলে তাকে ইনস্ট্যান্টলি 2 লক্ষ টাকা জরিমানা দেওয়ার সংস্থান বিজ্ঞাপনে দেওয়া আছে, সরকারি বিজ্ঞাপনে, যেটা বিভিন্ন পত্রিকা 2015 সালে বেরিয়েছে, যুবসংঘতে বেরিয়েছে, অন্য পত্রিকায় বেরিয়েছে। তো এইসব স্কুল হওয়ার কারণে সরকারি স্কুলগুলো ছাত্র স্বল্পতায় ভুগছে এবং বন্ধ হচ্ছে। আপনারা জানেন আরও কয়েকটা স্কুল বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। আর আমাদের এই সংগঠনের আরেকটা উদ্দেশ্য হচ্ছে, আমরা যারা সরকারের বিভিন্ন নিয়মকানুন মেনে স্কুল খুলেছি, এখানে আমার বামপাশে আছে জুনিয়র সায়েন্স কলেজের প্রিন্সিপাল, যেখানে আমরা বসে আছি, এখানে উনি হচ্ছেন রামমোহন দাস, এখানে হচ্ছেন আমার বিপিন ভট্টাচার্য মহাশয়, তিনিও এই কলেজের ফিজিক্সের অধ্যাপক। আমার এখানে আছেন ফজলুল মহন্ত স্যার, তিনিও পান্ডিয়া সিনিয়র সেকেন্ডারি স্কুলের ইংলিশের অধ্যাপক। এর পাশে আছেন আমাদের আবুল হাসান স্যার, তিনিও প্রতিভা স্কুল। আমাদের এখানে আমরা গত 3টি মিটিং করেছি, 3টি মিটিং করে আমরা দেখেছি সাকুল্যে 40টি, করিমগঞ্জ জেলায় মাত্র 40টি স্কুলে, হয়তো একটা দুটো বেশি হতে পারে, 40 বা 41টি স্কুলে পারমিশন আছে। নিয়ম মেনে সেগুলো চলছে। সমগ্র জেলায় 40 বা 42টি স্কুল চলছে সমগ্র জেলায় সরকারি নিয়মকানুন মেনে। আর যতগুলো স্কুল আছে প্রায় 500 থেকে 1000 হবে, আমরা জানি না, সেগুলো আমাদের বাইরে ধারণার বাইরে। কমপক্ষে 500 থেকে 1000টা স্কুল আছে যেগুলোর কোনো নেই, কোনো ধরনের কোনো পারমিশন নেই, রিকগনিশন তো দূরের কথা, রেজিস্ট্রেশন দূরের কথা। একটা স্কুল, একটা সিনিয়র সেকেন্ডারি স্কুল পরিচালনা করতে হলে প্রথমে তাকে কী করতে হবে? প্রায়র পারমিশন নিতে হবে। প্রায়র পারমিশনের পরে প্রভিশনাল পারমিশন, তারপরে হচ্ছে পারমিশন, তারপরে হচ্ছে প্রভিশনাল রেজিস্ট্রেশন, তারপরে ফাইনাল রেজিস্ট্রেশন, এরপরে রিকগনিশন, এরপরে সেবাতে অ্যাপ্লাই করা হবে। সেবা, সেখানে যদি তার সবগুলো নর্মস ঠিক থাকে, তাহলে ডিরেক্টর অফ সেকেন্ডারি এডুকেশনের কাগজপত্র পরীক্ষা করে দেখবে, তখন তার সেবা একটা কোড দেবে। সেবা দেওয়ার পর হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিল, সেখানে হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিল আবার সবগুলো রেকর্ড নথিপত্র জমা দেওয়ার পর সেগুলো আবার কী হবে? হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিল আরেকটা কোড নাম্বার দেবে, পারমিশন দেবে বা অ্যাপ্লিকেশন দেবে। তো এতগুলো পর্যায়ে, এতগুলো স্তর অতিক্রম করে আমরা এখানে সবাই সমবেত হয়েছি। আমাদের এইসব স্কুল এতগুলো গার্ড আমরা অতিক্রম করতে হয়েছে, কিন্তু যেসব স্কুলে কোনো পারমিশন নেই তাদের একটি কাগজও নেই। প্রায়র পারমিশন নেই কিছুই নেই। যারা প্রায়র পারমিশন নেই তার কিছুই নেই। প্রায়র পারমিশন না পাওয়া পর্যন্ত বাকি কাগজগুলো, বাকি ডকুমেন্টগুলো সে পাবে না। স্টেপ বাই স্টেপ এগোতে হয়। আপনারা যারা ফি রেগুলেটরি কমিটি হচ্ছে, আপনারা জানেন যে তারা একটা ফিজ নির্ধারণ করে দেয় বেসরকারি স্কুলগুলোর জন্য। ধরুন একটা রেট আছে 35,000, একটা স্কুলে হায়ার সেকেন্ডারিতে 35,000 ফিজ দিতে হবে হায়ার সেকেন্ডারি প্রথম বর্ষে। তো কী হচ্ছে, কিছু কিছু স্কুল আছে দেখা যায় তাদের তো পারমিশন নেই, তারা কেউ বলছে এখানে 60,000, 70,000, 50,000, 40,000, আবার দিতে গিয়ে দেখা যায় 5,000, 7,000, এগুলো বার্গেনিং। শিক্ষাকে এমন একটা নির্দিষ্ট স্তরে নামিয়ে দিয়েছে, প্রথমে বলবে 50,000 টাকা লাগবে, তারপর 5,000 টাকা অ্যাডমিশন দিয়ে দেবে, সব হয়ে যাবে। হোস্টেল ফেসিলিটি আছে, এই আছে, সেই আছে, তারপরে দেখা যায় কিছুই নেই। এই যে সমস্যাগুলো, এই সমস্যার দ্বারা আমরা সবাই ভুক্তভোগী। আমরা যা 40টি স্কুল আমরা পেয়েছি, ইতিমধ্যে আরও হয়তো 2-3টি বৃদ্ধি পেতে পারে। তো বড়জোর 40 থেকে 45টি স্কুল করিমগঞ্জ জেলায় পারমিটেড।
আর বাকি স্কুলগুলো কোনো পারমিশন নয়, কোনো ধরনের কোনো পারমিশন তারা নেয়নি। এই যে ফ্রি রেগুলেটরি কমিটি আমাদেরকে প্রত্যেক বছর বলে কি তুমি ফ্রি রেগুলেশনে অনলাইনে যাও, গিয়ে তোমার ফিল করতে হবে, তার অডিট রিপোর্ট দাও, তোমার এই দাও সেই দাও, এমন কোনো দিন নেই। মানে সরকারি স্কুলগুলো যতগুলো নিয়ম মেনে চলে আমাদেরকেও প্রত্যেক দিন সেসব নিয়মের মধ্যে দিয়ে যেতে হয়। অথচ যাদের কোনো পারমিশন নেই তাদের কোনো কিছু দরকার হয় না, তারা ছাত্রদের বাড়িতে যাবে, গিয়ে বিভিন্ন ধরনের মনোবল দেবে, তারপর বলবে তোমাকে এই দেবো সেই দেবো, তারপর এখানে গার্জেন এসে বলবে আমি তো ওইখানে অনেক কিছু সুবিধা পাচ্ছি, আপনারা এখানে কেন থাকবো। কিন্তু তারা ওই যে টিসিগুলো কী করে, টিসিগুলো তো কোনো ব্যবস্থা করতে পারে না, কারণ তাদের তো পারমিশন তো নেই, সুতরাং টিসি কীভাবে ইস্যু করবে। এই টিসিগুলো ইস্যু করে কিছু কিছু সরকারি স্কুল, তাদের নামে তারা সরকারি স্কুলের নামে তারা টিসি ইস্যু করে দেয়, আবার স্কুল পড়াশোনা করে ওই পারমিশন নেই যেসব স্কুল, ওইসব স্কুলে পড়াশোনা করে আর টিসি ইস্যু হয় সরকারি স্কুলের নামে। এটা একটা 2 নম্বরই, ক্লিয়ার 2 নম্বরই হয়ে যায়। তো আমি আমার নামও থাকে বলুন কি বলার জন্য, বলুন বলবেন আমাদের অনেক সমস্যার কথা।